দ্রব্য সম্পর্কে আরও একটিবার রেনে দেকার্দ সম্পর্কের মতবাদগুলি নিয়ে উপস্থিত হলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যা থার্ড সেমিস্টারে একদম 2027-এর শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক দিতে চলেছ, তাদের জন্য এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আর এই ক্লাসের আজকের এই ভিডিওগুলি তোমাদের জন্য একদম খুবই কমনযোগ্য হবে। তার আগে ছোট্ট করে বলবো, যারা একদম আমার এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নেবে এবং নতুন বন্ধুদের শেয়ার করে চ্যানেলের পাশে থাকবে। শুরু করা যাক দ্রব্য সম্পর্কে দেকার্দের মত। দেখো, রেনে দেকার্দ দ্রব্য সম্পর্কে বিভিন্ন রকমের মতবাদ দিয়েছেন, কিন্তু সেই মতবাদগুলো যদি এক কাছে রেডি করা যায় আর সেই মতবাদগুলো যদি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়, এর থেকে আর মজা কি বলতো? চলো স্টার্ট করি রেনে দেকার্দের দ্রব্য সম্পর্কে। দ্রব্য সম্পর্কে মোটামুটি প্রাথমিক ধারণা, দ্রব্য সম্পর্কে বিভিন্ন রকমের যে মত, তার আগে আমি ধারণাটা পুরো ক্লিয়ার করে দিয়েছি। নতুন হয়ে থাকলে কিন্তু প্লেলিস্টে গিয়ে টপিকগুলো দেখে নিতে পারো। একদম ধারাবাহিকভাবে আমি আলোচনা করে আজকে এই জায়গাতে এসেছি। তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতেই পারে, দ্রব্য দুই প্রকার কে বলেছেন? দ্রব্য দুই প্রকার কে বলেছেন? রেনে দেকার্দ। দ্রব্য দুই প্রকার কার মত? রেনে দেকার্দ। দ্রব্য যদি দুটো হয় তাহলে রেনে দেকার্দের মতে দ্রব্য দুটো কি? একটা হলো নিরপেক্ষ দ্রব্য আর একটা সাপেক্ষ দ্রব্য। নিরপেক্ষ দ্রব্য কাকে বলে? যে দ্রব্য কারো উপরে ডিপেন্ড করে না, যে দ্রব্য নিজের ওপরেই নির্ভরশীল। এইরকম যদি দ্রব্য বলো, অতি অবশ্যই ঈশ্বর, কার উপরে নির্ভর করে না, কিন্তু আমরা অতি অবশ্যই ঈশ্বরের উপর নির্ভরশীল। পৃথিবীর প্রতিটি গ্রহ, নক্ষত্র, আকাশ, বাতাস, প্রতিটি বস্তু, সেটা জড় পদার্থ হোক বা আত্মা থেকে শুরু করে প্রতিটা বস্তুই ঈশ্বরের উপর ডিপেন্ডেন্ট। তো বলছিলাম কি, দ্রব্য দুই প্রকার, নিরপেক্ষ দ্রব্য আর দ্বিতীয় নাম্বার সাপেক্ষ দ্রব্য। তো নিরপেক্ষ দ্রব্য এবং সাপেক্ষ দ্রব্যের কথা কে বলেছেন? অ্যারিস্টটল। নিরপেক্ষ দ্রব্য বলতে রেনে দেকার্দ কাকে বুঝিয়েছেন? ঈশ্বরকে। আচ্ছা, রেনে দেকার্দের মতে ঈশ্বর কি দ্রব্য? নিরপেক্ষ দ্রব্য। ঘুরে ঘুরে প্রশ্ন থাকবে, তুমি সহায়িকা বই পড়ে একটা প্রশ্নের সঙ্গে উত্তর আমি গ্যারান্টি সহকারে বলছি সেরকম ভাবে কিন্তু থার্ড সেমিস্টার হবে না। এটা এমসিইউ টাইপ ভাই। সিলেবাস পরিবর্তন, আপডেট হতে হবে, তোমাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, নইলে যুগ এগিয়ে যাবে, তুমি পিছিয়ে যাবে। আমি দেখছি, আমার অভিজ্ঞতায় আমি বুঝতে পারছি, অনেকটা জায়গায় আমি দেখেছি যুগের সঙ্গে তাল মিলিয়ে যারা না চলে, যুগ এগিয়ে যায়, পিছিয়ে যায়। এখনো তোমার বাবা মা, আমার বাবা মা ফোন পে উঠেছে, ব্যবহার করতে জানে না, তার মানে যুগ এগিয়ে গেছে, ফোন পে ইউজ করতে পারে না। তার মানে কি, অনেক স্টুডেন্ট আছে, অনেক মানুষ আছে যারা যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফোন পে ইউজ করে। জাস্ট আমি একটা স্যাম্পল দিলাম, আরো অনেক আছে। আমি হাওড়া রেল স্টেশনে গিয়ে দেখেছি, ওই যে ইলেকট্রিক যে সিঁড়িগুলো আছে না, অনেকে উঠতেই পারে না, উঠতে গিয়ে মুখ থুবড়ে পড়ে যায়, কেননা আমরা অভ্যস্ত স্থায়ী সিঁড়ি দিয়ে ওঠা। এরকম ভাবে অনেক পরিবর্তন, অনেক মডার্ন যুগ আসবে, সিলেবাসের ক্ষেত্রেও তোমার নতুনত্ব আসবে, আর সেই নতুনত্বের সঙ্গে তোমাকে পরিবর্তন হতে হবে। সেই পরিবর্তনের ছিটে ফোটা তুমি দেখতে পাচ্ছ রেনে দেকার্দের মতবাদে। দ্রব্য দুই প্রকার, নিরপেক্ষ সাপেক্ষ। নিরপেক্ষ দ্রব্যের কথা কে বলেছেন? ঘুরিয়ে থাকতে পারে রেনে দেকার্দ। সাপেক্ষ দ্রব্যের কথা কই বলেছেন? রেনে দেকার্দ। সাপেক্ষ দ্রব্য বলতে রেনে দেকার্দ কাকে বুঝিয়েছেন? আত্মা ও জড় পদার্থ। তাহলে রেনে দেকার্দের মতে দ্রব্য দুই প্রকার, কিন্তু রেনে দেকার্দ কয়টি দ্রব্যের কথা বলেছেন? তিনটি, ঈশ্বর, আত্মা, জড় পদার্থ। ঘুরে ঘুরে প্রশ্ন, আমি কিন্তু একটা প্রশ্নই বললাম, এইখান থেকে 5 থেকে 7টা প্রশ্ন আসতে পারে। ঘুরে ঘুরে মস্তিষ্ক ঠান্ডা রেখে হৃদয় অঙ্গম করো, ক্লাস উজ্জ্বল ভবিষ্যৎ হবে তোমার। দ্বিতীয়ত, দ্রব্য স্বয়ম্ভু, রাইট। দ্রব্য নিজেই তার অস্তিত্বের কারণ। যদি কেউ দ্রব্য হয়, দ্রব্য মানে কি? গুণের আধার, সাবস্ট্যান্স। দ্রব্য স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে কি? যাকে কেউ সৃষ্টি করেনি, যিনিও কাউকে সৃষ্টি করে, মানে যাকে কেউ জন্ম দেয়নি, যিনিও কাউকে জন্ম দেয়নি, যিনি নিজেই নিজের অস্তিত্বের কারণ, সেটাই তো স্বয়ম্ভু। সত্যি কথা বলতে গেলে অ্যাকচুয়াল আসল স্বয়ম্ভু ঈশ্বর, যিনাকে কেউ জন্ম দেয়নি, যিনিও কাউকে জন্ম দেননি, কিন্তু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। পাওয়ারফুল ঈশ্বর। দ্রব্য স্বয়ম্ভু, দ্রব্য নিজেই তার অস্তিত্বের কারণ।
দ্রব্য নিজেই অস্তিত্বের কারণ, দ্রব্যকে অস্তিত্ববান করার জন্য অন্য কিছুর সহযোগিতা লাগবে না। কে বলেছেন? রেনে দেকার্ত। 3 নম্বর আরো একটা টিপসে তোমরা পেয়ে যাচ্ছ, দ্রব্যের ধারণা হলো বুদ্ধিলব্ধ সহজাত ধারণা। দ্রব্যকে বুদ্ধি দিয়ে উপলব্ধি করতে হয়। এই বুদ্ধিটা কোথা থেকে আসে? সহজাত ধারণা। সত্যি কথা বলতে গেলে দেখো, ছাগল কিংবা ভেড়া, সেটা বাংলা মিডিয়াম বলো বা ইংলিশ মিডিয়াম বলো বা আইসিসি বোর্ড বলো বা সিবিএসসি বলো, যে বোর্ডেই তুমি ছাগল বা ভেড়াকে পাঠাবে, সিলেবাস পড়তে পারবে? পারবে না। কিন্তু তুমি মানুষ পারবে। কেন বলো তো? কেননা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন ঈশ্বর তার মধ্যে যে ধারণা গেঁথে দেয়, সেই ধারণাগুলোকেই বলা হয় সহজাত ধারণা। আর সেই সহজাত ধারণার দ্বারাই কিন্তু আমরা দ্রব্যকে বুঝতে পারি। কাকে বুঝতে পারি? দ্রব্যকে। দ্রব্যের ধারণা হলো বুদ্ধিলব্ধ, আর সেই বুদ্ধিটা আসে সহজাত ধারণা থেকে। তাহলে দ্রব্যের ধারণা হলো বুদ্ধিলব্ধ এবং সহজাত ধারণা কে বলেছেন? রেনে দেকার্ত। চলে আসো 4 নম্বর। দেকার্তের মতো দ্রব্য 3টি, আমি এখানে কিন্তু বলে দিয়েছিলাম 3টি, আমি রিপিট করছি একবার। কখনো কখনো ভয় লাগছে, যুগের সঙ্গে পরিবর্তন হতে পারবো তো, কখনো কখনো ভয় লাগে। হ্যাঁ, যখনই ভয় লাগে তখন কোশ্চেনগুলো আমি আবার রিপিট করি। ভয় থেকে যেদিন মুক্ত হব সেদিন আবার রিপিট আর করব না, তখন আমি কনফার্ম হব, হ্যাঁ শিক্ষার্থীরা এবার ভালো কিছু করবে। তো রেনে দেকার্তের মতে দ্রব্য 3টি কি ছিল? একটা ঈশ্বর, আত্মা আর জড় পদার্থ, এটা নিরপেক্ষ দ্রব্য ছিল, বাকি দুটো ছিল সাপেক্ষ দ্রব্য। তারপরে 3টে দ্রব্য। কে বলেছেন? রেনে দেকার্ত। 5 নম্বর, বিস্তৃতি ও চেতনা। বিস্তৃতি ও চেতনা হলো দ্রব্যের 2টি গুণ। দ্রব্যের 2টি গুণ, দ্রব্যের অনেক গুণ, কিন্তু 2টো গুণের কথা বলেছে রেনে দেকার্ত। হ্যাঁ, আমরা অন্য দার্শনিকের কথা পড়ি না, তোমরা ভুল করো না। যেমন চিনির মধ্যে মিষ্টি আছে, চিনির মধ্যে ওজন আছে, আয়তন আছে, সাদা গুণ আছে, অনেকগুলো গুণ তো। কিন্তু রেনে দেকার্ত কটা গুণের কথা বলেছে? 2টি। আরো অনেক কথা আছে অন্য দার্শনিকদের মতে। এই মোমেন্টে আজকের এই ক্লাসে তুমি শুধু রেনে দেকার্তের ফোকাসটা মাথায় রাখো। রেনে দেকার্ত কটা গুণের কথা বলেছে? 2টো। তার মধ্যে একটা গুণ হলো বিস্তৃতি, আর দ্বিতীয় গুণটা হলো চেতনা, সজাগ। বিস্তৃতি মানে তার একটা এলাকা, একটা আয়তন। অতি অবশ্যই রেনে দেকার্তের মতে বিস্তৃতি ও চেতনা দ্রব্যের 2টি গুণ। কে বলেছেন? রেনে দেকার্ত। পরীক্ষাতে প্রশ্ন এরকম আসবে। 6 নম্বর, দ্রব্যের অপরিহার্য অংশ হলো মুখ্য গুণ। একদম অপরিহার্য মানে যাকে বাদ দেওয়া যায় না। দ্রব্যের মুখ্য গুণগুলোকে বাদ দেওয়া যায় না। তার আগে জানতে হবে গুণ কাকে বলে বা গুণ কয় প্রকার। দর্শনে গুণ 2 প্রকার, একটা মুখ্য গুণ, একটা গৌণ গুণ। যে গুণগুলো বস্তুর মধ্যেই থাকে, এই যে লাল বস্তুর মধ্যে আছে, কিন্তু তোমাকে লাল ভালো লাগে বলে এটা নিয়ে নিয়েছো, এই ভালো লাগা লালটা, এটা হলো গৌণ গুণ। যে গুণগুলো ব্যক্তির মনের মধ্যে থাকে সেগুলোকে কি বলা হয়? গৌণ গুণ। আর যে গুণগুলো বস্তুর মধ্যেই থাকে, এই যে সাদা, এই যে লম্বা, এই যে কালো, এই যে লাল, বস্তুর মধ্যে আছে, তোমার মধ্যে নেই, কিন্তু এই স্কেচটা আমি নিয়েছি বা তুমি নিতে পারো, নিশ্চয়ই এর কালার বা কোনো একটা পার্ট তোমাকে ভালো লাগে, ওই গুণটা হলো গৌণ গুণ। গৌণ গুণটা মনের মধ্যে, আর মুখ্য গুণটা বস্তুর মধ্যে। দ্রব্যের অপরিহার্য অংশ হলো মুখ্য গুণ, আর মুখ্য গুণ বাদ দেওয়া যায় না। এই যে তোমার কি বলবো আর কি, এই লাল অংশটা বাদ দেওয়া যাবে না, এটা বস্তুর মধ্যেই থাকবে। তুমি যদি বলো কি না এই মুখিটা থাকবে, লাল অংশটা থাকবে না, কোনোদিন হবে না, তাহলে তোমাকে অন্য কালারে নিতে হবে। এই সেমটা তুমি যদি নিতে চাও তাহলে সেম কালারটাই থাকবে, এটা বাদ দেওয়া যাবে না। কেননা এই কালারগুলো মুখ্য গুণ। এর একটা ওজন আছে, মুখ্য গুণ, ওজনটা স্কেচ থেকে বাদ দেওয়া যাবে না। এর একটা আকার আছে, মুখ্য গুণ, এটা এই স্কেচের মধ্যে আছে, বাদ দেওয়া যাবে না, অপরিহার্য।